জল্লাদ সাহেব, আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। এর মধ্যে আমার এই হাতের রুমাল পড়ে গেলেই আপনি এই আসামিকে ফাঁসির কাস্টডিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করবেন। 10, 9, 8, 7, 6, 5। স্যার, একটু থামুন স্যার, আমার একটি কথা ছিল। ফাঁসির আসামিরে একটা সুযোগ দেওয়া হয়, আপনার শেষ ইচ্ছা কি? আমি রাষ্ট্রপতির কাছে জান ভিক্ষা চাই, আমি সেটা পাইনি, তাই আপনার কাছে আমার একটা আর্জি, আমার একটা শেষ ইচ্ছা আছে। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইলে প্রাণ ভিক্ষা তিনি দেন, কিন্তু এটা সবার জন্য নয়। আপনি যে অপরাধ করেছেন তার জন্য মৃত্যুদণ্ড অনিবার্য। একটা শিশু বাচ্চাকে আপনি নির্মমভাবে হত্যা করেছেন, আপনি অন্যায় করেছেন, পাপ করেছেন। অতএব আপনার মৃত্যুদণ্ড কার্যকর করে এই সমাজের মানুষকে আমরা দেখাতে চাই, বোঝাতে চাই, তোমরা সাবধান হও, এই ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকো। একটি দৃষ্টান্ত হয়ে থাকা উচিত আপনার এই ফাঁসি। আপনি কিভাবে পারলেন? আপনি তো একজন নারী, আপনিও তো কারো না কারো মা, আর সেই কিনা আপনি একটা শিশুকে এত নির্মমভাবে হত্যা করলেন। আপনার হৃদয়ে কি মায়ের মমতা বলতে কিচ্ছু নেই? আপনি কিভাবে পারলেন এটা? আরে কিরে মা, তুই এই বাড়িতে কেন? তুই তো তোর শ্বশুর বাড়ি থাকবি, আজকে না তোর শাশুড়ির ফাঁসি। হ্যাঁ বাবা, ফাঁসি তো। তাহলে তুই চলে আসলি কেন? এই জন্যই চলে আসছি বাবা। বাবা, আমার না খুব ভয় লাগতেছে। ভয়? মা তোর কথা বুঝতেছি না, কিসের ভয়? বাবা, আমি শুনছি যে যখন একটা মানুষের ফাঁসি হয়ে যায়, সেই ফাঁসির চেহারাটা তাদের অনেক ভয়ঙ্কর হয়ে যায়। এত বড় জিহ্বা বের হয়ে যায়, মুখের আকৃতি একদম পুরাই চেঞ্জ হয়ে যায়। ভয়ানক ভয়ানক বাবা। আমি যখন ওটা মনে করতেছি যে আমার শাশুড়ির লাশ বাড়িতে নিয়ে আসবো, আর সেই লাশ তো আমার নিজের চোখে দেখতে হবো বাবা, আর ওইটা দেখে তো আমি নিজের ঠিক রাখতে পারবো না, সেই জন্য ভয়ে আমি তোমার কাছে চলে আসছি। আচ্ছা বুঝলাম, কিন্তু তুই যে চলে আসলি, সমাজের মানুষ কি কইব কত, যে তোর শাশুড়ির ফাঁসি হইতেছে আর তুই শ্বশুর বাড়ি ছেড়ে তুই আমার বাড়ি চলে আইছিস। এইটা তুই ঠিক করস নাই মা। দূর বাবা, সমাজের কথা চিন্তা করতেছো তুমি, আমি তো আমার নিজের জীবনের কথা চিন্তা করতেছি। ওনার ওই ভয়ঙ্কর মুখ দেখে যদি আমি এবার স্ট্রোক করে মারা যাই, তখন কি হইব কত? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তো যাইতেছি, আমার সাথে চল, তাহলে আর ভয় পাবি না, চল। না বাবা না, আমি যাবো না, প্রয়োজন পড়লে তুমি যাও, গিয়ে লাশ দেখে আবার চলে এসো, কিন্তু আমি যাবো না বাবা, মাফ চাই। আরে তুই বুঝতেছিস না কেন? এই নিয়ে কিন্তু কথা উঠবে। হ্যাঁ, সবাই কিন্তু তোরে কথা শোনাবে। আমি চাই না আমার মেয়ে কেউর কথা শুনুক। চল তুই আমার সাথে। বাবা আমি যাবো না বাবা, আমার কথাটা শোনো। আমার কথাটা তুই শোন, তোর জন্য ভালো হবে কিন্তু। ভালো খারাপ বুঝি না, আমি যাবো না বাবা, তুমি যাও, আমারে তুমি ঘরে যাইতে দাও। আরে পাগলি মাইয়া রে, বুঝে না, বাবার সাথে থাকতে তোর ভয় কিসের? কিছুই ভয় নাই। আর শোন, একটা লোক মারা গেলে তারপর ওই যে ওরকম জিহ্বা বাইর করা, চোখ বড় করা, ওইগুলা থাকে না। চল মা, আমার সাথে চল তো। বাবা আমার ভয় করে বাবা। চল, ভয় বাবা, পাবি আমি না। যাবো না বাবা, তাই না? ভাইয়া, ভাইয়া মার লাশ কই? লাশ কই মার? মার লাশ তো এখনো আসে নাই। লাশ আসে নাই মানে? তার মানে তুই মার লাশ আনতে যাস নাই? আমি আনতে গেছিলাম, অনেকক্ষণ দাঁড়াইছিলাম জেলখানার গেটে, কিন্তু মানুষ আমার দেখে নানান ধরনের কথা কয়, কত বাজে বাজে কথা কইছে। আবার কাবনি খুনির ছেলে, আমার দেখে মানুষ ইট পাটকেল মারতেছিল, তাই চলে আইছি। জেলখানা থেকে আমারে কইলো ফাঁসি হওয়ার পরে লাশ নাকি পাঠায় দিব। তুই কেমন বলা? হ্যাঁ, কি কইতেছিস তুই এইগুলা? তুই মার লাশ না নিয়ে আইসা মানুষ তোরে ইট পাটকেল মারছে দিকে পালাই আইছস? কেমন মানুষ তুই? তোরে ইট পাটকেল মারছে ঠিক আছে, তুই আমারে রাখতিস, আমারে কইতিস আমি থাকতাম,
তুই মার লাশ মানুষের হাতে দিয়েছিস। মানুষের হাতে না, বলছে ফাঁসি হওয়ার পরে জেলা সাহেব নিজ দায়িত্বে লাশ বাড়িতে পাঠাই দিব। আমার ওখানে থাকতে মানা করছে, আমি থাকলে অনেক গ্যাঞ্জাম হইব, অনেক ঝামেলা হইব। তুই যদি কোনো ভালো সন্তান হয়ে থাকতিস না, মারে যেমনেই হোক তুই জামিন করে বাড়িতে নিয়ে আসতিস। আরে মানুষ তো কত খুন করে, তারাও কিন্তু জামিন পায়। আর মা মাতে একটা খুন করছে, তুই তারে জামিন করাইতে পারলি না। বোন রে, আমি তো অনেক চেষ্টা করছি, অনেক জায়গায় দৌড়াইছি, অনেক উকিলের ধরছি, কিন্তু বাদী পক্ষের যে সাক্ষী, সে এমন ভাবে সাক্ষী দিছে, কোনোভাবে মানে সারে আনতে পারলাম না রে বোন, পারলাম না। আচ্ছা ভাবি কই? ভাবিরে দেখতেছি না যে। তোর ভাবি তো ভয় পাইতেছিল, ও কই জানি গেছে, আছে হয়তো আশেপাশে কোনো জায়গায়। ভয় পাইতেছে তাই না? আচ্ছা ঠিক আছে, মাল লাশ আনতে তোকে কারো যাওয়া লাগবো না, আমি একাই যাইতাছি। শোন ফুল, আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ আল্লাহ তুমি রহম করো। আরে এটা তো ওই বাচ্চাটা, যে বাচ্চাটার জন্য আমার মায়ের ফাঁসি হয়ে যাইতাছে, কিন্তু ওই এই জায়গায় পড়ে রইছে কেন? ও তো মরে গেছে, এই তো বাইসে রইছে, কিন্তু আয় মা আয়, ভয় পাইস না, এই যে আয়। তুমি কই গেছিলা? তুমি জানো না আজকে আমার মায়ের ফাঁসি, আমার মায়ের লাশের বাড়িতে, আর তুমি বাড়ি থেকে চলে গেছো, আমি একলা একলা বাড়িতে আছি। আমার মনের অবস্থা কি তোমাকে বোঝা উচিত না? উচিত উচিত সবকিছুই বোঝা উচিত, খালি তোমারটা বুঝলে তো হইব না, আমার নিজেরটাও বুঝতে হইব। আমি আমি অনেক ভয় পাইতাছি। আমি জানি যাদের ফাঁসি দেওয়া হয় তাদের মুখের অবস্থা অনেক ভয়ানক হয়ে যায়, তাদের দেখলে কেমন ভয় লাগে। তোমার মায়ের লাশ দেখে যদি আমি ভয় পাই, স্ট্রোক করি, তখন আমার কি হইবা? হ্যাঁ সূর্য, ও তুমি তোমার চিন্তা করতেছো, আর আমার মা, আমার মারে আমি আমি চিরতরে হারাই ফেলতেছি। আমার কেমন লাগতেছে একবার বুঝতে চেষ্টা করছো? বুঝছি। এখন তো এইসব কিছু বলে লাভ নাই, তোমার মায়ের ফাঁসির রায় তো হয়েই গেছে, ফাঁসি তো হয়েই যাইবো, কান্নাকাটি করে কোনো লাভ আছে? মনটারে একটু বুঝাও, মনটারে শক্ত করো। তুমি এত সহজে কইতাছো কোনো সন্তান পারবো না তার মায়ের মৃত্যুটা এত সহজে মেনে নিতে? আরে সূর্য, এত কান্নাকাটি করে কোনো লাভ হইব না, মনটারে একটু বুঝাও, মনটা শক্ত করো। শোনো, আমি যতটুকু জানি সরকারিভাবে বেওয়ারিশ নামে কিছু কবরস্থান আছে। তোমার মায়ের আমাদের এই বাড়িতে নাই না, তোমার মায়ের লাশটা বেওয়ারিশ কবরস্থানে পাঠিয়ে দিলে কেমন হয়? ওইখানে কবর দিয়ে দিল, তাহলে আমিও ভয় পেলাম না, আর এইখানেও লাশটা আসলো না, তাই না? আরে অথই, তুমি সব কি কইতাছো? একবার ভাবছো তুমি কেমন কথা কইতাছো? আরে আমার মা, যেই মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, আমার জন্ম দিছে, এই পৃথিবীর আলো দেখাইছে, আমার মায়ের মুখটা আমি কতদিন ধরে দেখি না, সে জেলখানায় পড়ে ছিল। আজকে আমার মায়ের ফাঁসি, আমার মায়ের লাশটা আমাদের বাড়িতে আইবো, আর তুমি কি না, তুমি কইতেছো আমার মায়ের লাশটা যেন বেওয়ারিশ লাশ হিসেবে সরকারি কবরস্থানে দাফন করে? তুমি কি মানুষ? তোমার মধ্যে বিবেক বুদ্ধি বলতে কিছু নাই? তুমি বুঝো না একটা সন্তানের কষ্ট কেমন হয়? সূর্য সূর্য, তুমি অথইরে ভুল বুঝো না। তুমি তো জানো যেই মেয়েটা টিকটিকে দেখলে ভয় পায়, আসলে অথই ভয় কেন পাইতেছে, তোমার মা ফাঁসি হইব তো ও কইতেছে জিব্বা বাইরে থাকবো, চোখ বড় হয়ে থাকবো, আমি সহ্য করতে পারবো না, সেই জন্য ভয় পাইতেছে। মা তুই কোনো ভয় পাইস না, আরে ফাঁসি হওয়ার পর ওগুলা কিচ্ছু তুই দেখতে পারবি না। বাবা তুমি বুঝতেছো না কেন? লাশটা যদি এই বাড়িতে আসে তাহলে তো আমার নিজের চোখে দেখতেই হইব, না দেখা তো উপায় নাই। শোনো সূর্য, আমি তোমার সাফ সাফ একটা কথা কয়ে দেই, তোমার মায়ের লাশ যদি এই বাড়িতে আসে তাহলে কিন্তু আমি তোমার সাথে এই বাড়িতে থাকবো না, আমি 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 এই বাড়িতে থাকতেই পারবো না। তুমি আমার সাফ সাফ কি কইবা? আমি তোমার সাফ সাফ কই দিলাম, আমার মার মৃত্যুর পরে আমার মায়ের লাশ এই বাড়িতে আইবো, আমি এই বাড়ির আঙিনাতেই আমার মায়ের লাশ দাফন দিব। বাবা শুনছো কি কইছে? হ্যাঁ, যে লাশটা আমি নিজের চোখে পর্যন্ত দেখতে চাইতাছি না, সেই লাশ কিনা বাড়ির আঙিনায় কবর দিব? বাবা বাবা আমি এই বাড়িতে থাকতে পারবো না বাবা, আমার তুমি এখনই নিয়ে চলো। অথই আমি তোরে কি কইছি যে আমি তো সাথে আছি, তুই ভয় পাবি না তো। আর তাছাড়া
ওর মায়ের লাশ ওর বাড়ি থাকতে, ওর জায়গা থাকতে অন্য জায়গায় কেন মাটি দিব? মানুষ কি কইব? মানুষ তো খারাপ কইব। বাবা তুমি সব সময় তো আমার সাথে এই বাড়িতে থাকবা না, তুমি তো আজকে নয় কালকে ঠিকই চলে যাবা, তখন তো এই বাড়িতে আমার একা থাকতে হইবে, আমি অনেক ভয় পাবো বাবা, আমি থাকবো না। আরে আরে সূর্য আছে না, হ্যাঁ? তুই এত ভয় কেন পাইতেছিস? মরা মানুষে মাটি দেওয়ার পর আর কোনো ভয় থাকে না। এই সূর্য, তুমি কিছু মনে করো না ওর কথায়, জানোই তো ওর মনটা খুব নরম। এই মা, আর কোনো কথা না, কোনো ভয় না, আমি আছি, সূর্য আছে, তুই কোনো চিন্তা করিস না। আব্বা, আপনি আপনার মায়ের নিয়ে ঘরে যান। চল চল, মনটা শক্ত করো, মানুষ তো চিরকাল বেঁচে থাকে না, তাই না? স্যার, আমাদের সময় কিন্তু অল্প, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ অফিসার, আমি 5 থেকে 1 পর্যন্ত কাউন্ট করছি। জল্লাদ, আপনি প্রস্তুত হন। 5, 4, 3, 2। কি ব্যাপার অফিসার, আপনি এই বাচ্চাকে নিয়ে এখানে? স্যার, স্যার, এই সেই বাচ্চা যার জন্য আজকে আমি ফাঁসির মঞ্চে। আমি বলেছিলাম স্যার, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আমি খুন করি নাই, আমি 6 মাস জেল কাটলাম। স্যার, স্যার আপনি ওকে বাঁচান স্যার, বাচ্চাটা মনে হয় জীবিত। অফিসার, জি স্যার। উনি যেটা বললো সেটা কি সত্য? জি স্যার, এই বাচ্চার জন্যই ওনার ফাঁসি হচ্ছিল। বাচ্চা কি এখন সুস্থ আছে নাকি মৃত? স্যার শ্বাস প্রশ্বাস নিচ্ছে স্যার। বুঝতে পেরেছি, আপনি চিন্তা করবেন না, যান আপনি এই বাচ্চাকে ইমিডিয়েট হসপিটালে অ্যাডমিট করান। অফিসার, আপনি এই মামলার পুনরায় তদন্ত করবেন। জল্লাদ সাহেব, আপনার গলা থেকে ফাঁসির দড়ি খুলুন। অফিসার, আসামিকে এখনই কাস্টডিতে নিয়ে যান। অফিসার, আপনাকে যেটা বললাম সেটা করুন। স্যার চলো। সূর্য, এত ভাইয়া পড়ো না। শোনো, মানুষ মারতেই তো মরণশীল, তুমি ধৈর্য নাও। তোমার মা অসুস্থ ছিল, তোমার মা মারাই আছে। তুমি যদি এরকম ভাইয়া পড়ো তাহলে আর সবাই কি করবে? অথই কি করবে? একটু শক্ত হও, তুমি তো ছেলে। ভাইয়া, হ্যাঁ? ভাবি, ভাবি, ভাইয়া, কি হইছে? ভাইয়া মার তো ফাঁসি হইব না। কি 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 কইলা? ফাঁসি হইব না মানে? আরে হ ভাবি, আমি তোমারে ঠিকই কইতাছি, মার ফাঁসি হইব না। আরে দূর, ওইটা কেমন কথা কও? হ্যাঁ পাগল হয়ে গেছো নাকি? ফাঁসি হইব না মানে? আজকেই তো মায়ের ফাঁসি হওয়ার ডেট, কিছুক্ষণের মধ্যেই তো ফাঁসি হয়ে যাবে, তাহলে হইব না আবার কি? আরে হ ভাবি, আমি তোমারে ঠিকই কইতাছি, যে বাচ্চাটা খুন করার অপরাধে মায়ের আজকে ফাঁসি হওয়ার কথা, ওই বাচ্চাটা তো মইরা যায় নাই, ওই বাচ্চাটা বাইসে আছে। মরা মানুষ আবার কেমনে বাঁচে? আমি তো এটাই বুঝলাম না। যাই হোক, ভালোই তো হয়েছে, আমার মায়ের ফাঁসি হইব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি সহায় হইছো। ঠিক যাক, আব্বা? যাক যাক যাক, খুব ভালো, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকর। ভাইয়া তুই এখন বুঝতে পারতেছস, মারে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল, কিন্তু তুই দেখ মারে কোনোভাবে জামিন করাইতে পারতেছিল না। এখন আল্লাহ আমাকে দিকে মুখ তুলে তাকাইছে। কথাই আছে না, রাখে আল্লাহ মারে কে, যার হায়াত আছে তার তো মৃত্যু হওয়ার কথা না। হ্যাঁ বোন, তুই ঠিকই কইছস, আমার নিরপরাধ মারা শুধু শুধু ফাঁসি তিনি ছিল, আমার মায়ের কোনো অপরাধ নাই। যেহেতু বাচ্চাটা বাইচে আছে, তাহলে তো আমার মা খুন করে নাই। আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আমার বিয়ান সাহেবারে আল্লাহ বাঁচাই দিছে। আচ্ছা, আমরা এই জায়গায় কথা না বাড়াই, ভাবি ভাইয়া চলো আমরা মার কাছে যাই। আমি যাবো না, চল, চল, চল। আমি যাবো না, আমি যাবো না, তুমি যাও। আরে তুমি যাবা না মানে? ভাবি চলো না। কইলাম তো যাবো না, আমার ভয় লাগে। মারে তুই খালি শুরু থেকে কইতেছস ভয় লাগে ভয় লাগে। এখন তো আর বিয়ান সাহেব মরবো না, ফাঁসি হবে না, এখন চল। না মানে বাবা, মাথাটা যে কি ব্যথা করতেছে, শরীরটা খুব খারাপ লাগতেছে, মাথা ঘুরাইতেছে। তোমরা যাও, আমার শাশুড়ি মা বাড়িতে আসলে তো আমি এমনিতেই দেখতে পারবো, তাই না? তুমি যাও, তোমরা যাও। সূর্য চলো তো। আব্বা চলেন। এই দাঁড়ান। হারুন, জি স্যার।
অ্যারেস্ট। কেন কেন স্যার, কেন স্যার, আমি কি করছি স্যার? আপনি আমারে কেন অ্যারেস্ট করবেন স্যার? আপনি কি করেছেন সেটা কি আপনি জানেন না? না স্যার, আমি কিছু করি না, চুরি ডাকাতি আমি কিছু করি না, কিছু না। আচ্ছা, আপনি চুরি ডাকাতি করেছেন নাকি মানুষ হত্যার জন্য প্ল্যানিং করেছেন নাকি মানুষ হত্যা করেছেন না, সেটা আপনি থানায় গেলেই বুঝবেন। হত্যা? না 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 স্যার, স্যার স্যার স্যার, আমি হত্যা টত্যার ধারে কাছে নাই স্যার। সামান্য একটা ছোট্ট পিঁপড়া, ওরে মারতেও আমার আত্মার মধ্যে এমন এমন করে। আমি একটা মানুষের জান নিয়ে নিবো, ওই সাহস আমার নাই স্যার। আপনি আমার ভুল বুঝতেছেন, আমার যাইতে দেন স্যার। আপনি খুব ভালো অভিনয় করেন, কিন্তু এই অভিনয়টা থানায় গিয়ে করবেন, আমরা সবাই মিলে দেখব। এখন কি আপনি আমাদের সাথে ভালোই ভালোই যাবেন নাকি মহিলা পুলিশ ডাকবেন? স্যার আমি সত্যি কইতাছি স্যার, আমি কাউকে খুন করি নাই স্যার, আমি খুন করি নাই। আপনি কি কাউকে খুন করেছেন কি না সেটা কিন্তু আমি আপনাকে বলি নাই, আপনাকে ভালোই ভালোই বলতেছি আমাদের সাথে চলুন। আমি খুন করি না, আমার বাড়িতে যাইতে দেন। আমি নিষ্পাপ একটা মাই, আমার বাপের কাছে যাইতে দেন আমারে। চল চল বলতেছি, এতক্ষণ যাবত তোর সাথে ভালো কথা বলতেছি দেখে তুই নরম ভাবছিস। চল। খুন করি নাই, হাট। আমি যাবো না থানায়, আমি ভয় পাই, আমি যাবো না। মা জানো, আমি নামাজে বসে মোনাজাতে আল্লাহর কাছে কত করে কইতাম যে জেলখানা থেকে বের করে আমাদের মাকে আমাদের কাছে আপনি ফেরত দেন। আল্লাহ মনে হয় আমাদের কথা শুনছে। আরে আমি তোদের বারবার বলছি আমি খুন করি নাই, কেউ আমার কথা বিশ্বাস করে নাই। এবার বিশ্বাস হলো তো? হবেন সাহেব, আমিও খুব খুশি হয়েছি। একটা কথাই আছে না, সত্যি গুড় অন্ধকারে মিষ্টি। আপনি সত্যি ছিলেন, আপনি সৎ ছিলেন, যার জন্য আল্লাহ আপনার প্রতি রহম করছে। ঠিক বলছেন বেয়াই সাহেব। কি রে, তোর খবর কি? মা, আমি কিন্তু কম চেষ্টা করি নাই, অনেক চেষ্টা করছি, অনেক উকিল ধরছি, অনেক দৌড়াদৌড়ি করছি, কিন্তু কি করবো কও মা? সব সাক্ষীরাই তোমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে। আমার কিচ্ছু করার ছিল না, আল্লাহ রহমত করছে, তুমি প্রাণে বেঁচে গেছো মা। তোরা আমার জন্য নামাজ পড়ে দোয়া করছস, আল্লাহ সেটা কবুল করছে, এই জন্য আমার আর ফাঁসি হয় নাই। হবেন, ঠিকই কইছেন, আপনি তো সত্য ছিলেন, আল্লাহ আপনার উপরে রহম করছে। ভাবি, এ কি আমার মাইয়া রে, আপনারা ধইরা কেন আনছেন? আপনার মেয়েকে কেন আমরা ধরে এনেছি সেটা যদি আপনি শুনেন তাহলে অবাক হবেন। কি করছে, কি করছে আমার মাইয়া? আপনার মেয়ে কি করেছে শুনবেন? এই যে উনি যে কারণে কারাগারে রয়েছে, যে কারণে তার ফাঁসি হতে যাচ্ছিল, সেই সম্পূর্ণ দায়ভার হচ্ছে আপনার মেয়ের। আপনার মেয়ে ওই বাচ্চাকে খুন করতে চেয়েছিল কিন্তু খুন করতে পারেনি, এজন্য ওকে ধরে এনেছি। কি কোন অফিসার, হ্যাঁ আপনি কি কোন কইলেই কি হইব? সেই মাইয়া নাকি টিকটিকি দেখলে ভয় পায়, আর সেই মাইয়া খুন করতে চাইবো, কি কোন আপনি এটা? আপনার মেয়ে শুধু টিকটিকি দেখলে ভয় পায় না, খুব ভালো অভিনয় করে। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো আপনি আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন। তুই পুলিশ এগুলো কি কইতেছে? সত্য কথা কত? বৌমা? না না না, বৌমা এই কাজ করতে পারে না। ভালো মানুষের নাটক করতেছে এখন, পুলিশের সামনে বৌমা এই কাজ করতে পারে না। বৌমা কি এমনি এমনি এই কাজ করছে নাকি? হ্যাঁ আমি এই কাজ করছি। আমি ওই বাচ্চাটারে খুন কইরা আপনারে ফাঁসাইয়া দিছিলাম, কিন্তু বাচ্চাটা তো ভাগ্যক্রমে বাইসা গেল, আর এদিকে আপনারও ফাঁসি হইলো না, শেষমেশ কিনা আমি ফাইসা গেলাম, পুলিশ আমারই ধইরা আনলো। কিন্তু ভাবি, তুমি কিভাবে মারে ফাঁসাইয়া দিলা? সব কইতাছি, আমি সবকিছু কইতাছি, শোনো তোমরা। এত ছোট একটা বাচ্চা কিভাবে হারানো যেতে পারে? কেউ কি এই ছোট বাচ্চাটাকে কিডন্যাপ করলো কিনা, নাকি কোথাও হারিয়ে গেল, বুঝতে পারতেছি না কোনো। শয়তান মহিলা আমারে জ্ঞান দিতে, তার জ্ঞান নাকি আমার শোনা লাগবে? আপা, একটু জীবনটা দাঁড়ান তো। হাড় মাংস জ্বালা খাইবে। পুলিশ জি স্যার। আপা, আমরা আপনাদের গ্রামের মধ্যে এসেছি একটু তদন্ত করার জন্য। এই যে বাচ্চাটা দেখতে পারতেছেন, ওর বয়স হচ্ছে 6 বছর। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর মা বাবা থানার মধ্যে অভিযোগ করেছে, যার কারণে আমরা আপনাদের গ্রামের মধ্যে একটু তদন্ত করতে এসেছি। আপনি কি দেখেছেন? স্যার বেয়াদবি নিয়েন না, আমার খায়া দেয় কোনো কাজ কাম নাই। কার বাচ্চা হারাইলো, কার বাচ্চা মরলো, ওইগুলা নিয়ে ক্যাম্প করে থাকি। এমনি নিজের সংসারের জ্বালায় পাগল হয়ে যাইতাছি, 2 দিন পরে পাবনায় যায় ভর্তি হন লাগবো। সে আইছে বাচ্চার খোঁজ নিতে। স্যার মাফ করবেন, আমি বাচ্চাটা দেখি নাই। দেখেন, আমরা হচ্ছে আইনের লোক, আমরা চাইলে যে কোনো সময় যে কাউকে জেরা করতে পারি, এজন্য কিন্তু আপনি রিয়েক্ট করতে পারেন না। ও বেশি রিয়াক্ট করে ফেলাইছি তাই না স্যার? তাইলে মনে হয় আমার ভুলই হয়েছে। পুলিশ মানুষ বলা কথা,
বেশি রিয়াক্ট করলে যদি আবার আমার ধরে নিয়ে যায় থাক। স্যার ও স্যার আমি না দেখি নাই, সংসারের প্যারায় বুঝছেন মাথাটা একদম আওলায় গেছে, কার সাথে কখন কি কই নিজেও জানি না, আমার মাফ করবেন। মাফ করার কিছু নেই, আমরা তদন্তের জন্য এসেছি। আমরা যদি আসামি পাই বা ওই বাচ্চার খোঁজ খবর পাই তাহলে আমরা জেরা করব, এটা আপনাকে বলতে হবে না, আপনি আসতে পারেন। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হারুন, এই বাচ্চার খবর কিভাবে পাই বলো তো? আসো। কি কইল? বাচ্চা বাচ্চা নিখোঁজ। পায়া গেছি, আমি আমার অস্ত্র পায়া গেছি। ওই অস্ত্র দিয়াই আমার শাশুড়ি মায়েরে ঘায়েল করবো। Yes! স্যার ও স্যার, স্যার ও স্যার, স্যার 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 পায়া গেছি। আপনি যে বাচ্চাটার কথা কইলেন, বাচ্চার খোঁজ পাইয়া গেছি। বাচ্চার খোঁজ পেয়েছেন মানে? পাইছি মানে পাইছি। আপনি কইলেন না এইটুকুনি একটা বাচ্চা, ছোট বাচ্চা চিকন চাকন করে, ওই বাচ্চার কথা কইলেন না? কোন যখন এই যে আবার দেখুন তো, শিওর হন। এই বাচ্চার কথাই কইতাছি স্যার, পাইয়া গেছি, বাচ্চার খোঁজ পাইয়া গেছি। কি বলতেছেন আপনি? এই বাচ্চার খোঁজ খবর পেয়ে গিয়েছেন মানে? আপনি না একটু আগে বললেন আপনি এটা চিনেন না, আপনি সংসারের কাজ নিয়ে ব্যস্ত, এগুলো জানেন না। কইছিলাম স্যার, ওই যে সংসারের প্যারা, বাপরে বাপ, মায়া মানুষের সংসারে যে কত ঝামেলা থাকে আপনি কেমনে বুঝবেন? আমার সংসারের ঝামেলায় মাথা ভিতর থেকে সবকিছু বাইরে গেছিল। তো আমি যাইতে যাইতে হুট করে আবার মনে পড়লো, স্যার যে বাচ্চাটার ছবি আমার দেখাইছে, ওই বাচ্চাটার খোঁজ খবর তো আমি জানি। আচ্ছা, সময় নষ্ট করবেন না, বলুন ওই বাচ্চা কোথায়? বাচ্চা তো আর বাইসা নাই স্যার, বাচ্চা তো মারা গেছে, বাচ্চাটারে মাইরা ফেলাইছে। হোয়াট? কি বলতেছেন আপনি? কে মারলো? একটা মহিলা ওই বাচ্চাটারে মাইরা ফেলাইছে। শুধু ওই বাচ্চা না স্যার, এই গ্রামে আরো 10-15টা বাচ্চা ওই মহিলাই খুন করছে। ওই মহিলা হইতাছে প্রফেশনাল খুনি। হোয়াট? কি বলতেছেন আপনি? ওই বাচ্চা মারা গেছে মানে? ওকে মেরে ফেলেছে মানে? স্যার এই গ্রামে যে এত বড় একটা খুনি আছে আমরা তো জানতাম না। আচ্ছা, ওই মহিলার বাড়ি কোথায়? বাড়ি ঠিকানা A to Z খোঁজ খবর সবই আমি দিতে পারবো স্যার, তবে একটা শর্ত আছে। আপনি কিন্তু যাই আবার কইবেন না যে এই খবরটা আমি আপনারে কইছি, আর আমি কিন্তু আপনার সাথেও যাইতে পারবো না। ঠিক আছে স্যার, যদি রাজি থাকেন তাহলে আমি কমু। ঠিক আছে বলুন, কিন্তু মিথ্যা কোনো ইনফরমেশন দিবেন না। যদি মিথ্যা কোনো ইনফরমেশন দেন তাহলে কিন্তু আপনাকে আইনের আওতায় নেওয়া হবে। জি স্যার, জি স্যার। আচ্ছা, ওই মহিলার বাড়ি কোথায় আমাকে বলুন। ঠিক আছে স্যার, সবকিছুই কইতাছি, চলেন যাইতে যাইতে কই, সময় কম লাগবো। স্যার ওই মহিলার নাম হইতাছে। আচ্ছা মা, তুমি যে সারাক্ষণ তোমার বৌমার সাথে ঝগড়া করো, এবার ঝগড়া না করলে হয় না? তুই খালি আমার ঝগড়াটাই দেখোস, আর কিছু দেখোস না? যখন আদর কইরা খাওয়াই তখন থাকস কই? ও কি কিছু পারে? আর বাপ মা কিছু শিখায় পাঠাইছে এই বাড়িতে? আমি একটু কাজকর্ম শিখাই, এই দোষ ধরি, এতে আমার দোষ হয়ে যায়, তাই না? আসলে মা, ও তো কখনো বাবার বাড়িতে কাজ করে নাই, কাজ করে অভ্যস্ত না, তাই কাজকেও ভয় পায়, কাজ করতে চায় না। তুমি একটা কাজের লোক রাখলেই তো পারো। এই কাজের লোকের হিসাব জানোস এখন? এখন আর 2-4 হাজারে কাজের লোক পাওয়া যায় না, 8,000-এর নিচে কোনো কাজের লোক নাই। তারপর আবার ভালো ভালো খাইতে চায়, আবার ওয়াশিং মেশিন চায়। কাজের মানুষ যদি ওয়াশিং মেশিন চায় তাহলে কি ওই বাসায় কাজের মানুষ রাখা যায়? আর তাছাড়া আমি কাজের মানুষ রাখুম কেন? তোর বউ আছে না? বিয়ে করা নিয়েছি কেন? বউ কাজকর্ম করব, আমি করুম, বউ করব, মিলাঝিলা করুম। আর আমি তো তোর বউরে শিখাইতে চাই। সেদিন একটা গ্লাস ধুতে দিছি, ফট করে আমি তো দেখলাম পিছন থেকে ইচ্ছা করে ভেঙে ফেললো। তো এজন্য কি আমি কিছু কমু না? ও কাজ করতে চায় না। মা, আমি সবই বুঝি, সবই জানি, তোমারও রাগ বেশি আর ও জেদ করে। এভাবে রাগ জেদ না করে একটু শান্তি মতো ভালো মতো সংসারটা চালালেই তো হয়, তাই না? আচ্ছা, তোর বউর একটু বুঝাইতে পারস না? তুই তুই আমার পিছে লেগে থাকস কেন? মা, আমি যেমন তোমার সামনে তোমাকে বুঝাই দিছি, ঠিক ওর সামনে ওকেও বুঝাই, দুজনকেই তো বোঝাই। তো কেউ যদি না বোঝো তাহলে আমি কি করবো বলো? সকালে এক কাপ চা চাইলাম, সেটাও বললো যে পারবো না, আপনারটা আপনি কইরা খান। কেন? বউ থাকতে আমি কেন চা বানায় খাবো? এখন থেকে তোমার চা খেতে ইচ্ছে করলে তুমি আমাকে বলবা, আমি নিজে তোমাকে চা বানিয়ে দেবো। থাক, আমার চা আমি বানায় খেতে পারি। চা খাওয়া আর হবে না। আপনি আমাদের বাসায়? হ্যাঁ, আপনি আমাদের সাথে থানায় চলুন। কেন? আপনার নামে থানায় অভিযোগ রয়েছে। আমার নামে অভিযোগ? কি অভিযোগ?
আপনি একটি শিশু বাচ্চাকে অপহরণ করে তাকে হত্যা করেছেন। কি বলে, পাগল নাকি? আমি আবার কখন শিশু বাচ্চাকে হত্যা করতে গেলাম? আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ রয়েছে এবং সাক্ষী রয়েছে। আপনাকে এখন আমাদের সাথে যেতে হবে। অফিসার, আপনি সব কি বলছেন? মা, উনি সব কি বলছে? বিশ্বাস কর বাবা, আমি খুন করি নাই, মিথ্যা বলছে। দেখেন, আইনের লোকরা কখনো মিথ্যা কথা বলে না। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ সাক্ষী এবং প্রমাণ রয়েছে বিদায় আমরা আপনাকে ধরে নিতে এসেছি। চলুন আমাদের সাথে। না অফিসার, আমার মা এই কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না। আপনার বিশ্বাস করায় আর না করায় আমাদের কিছুই আসে যায় না। আপনার মাকে আমরা এখন আইনের আওতায় নিয়ে যাব। আপনার যদি কিছু বলার থাকে উকিলের মাধ্যমে আদালতে প্রমাণ করবেন। মা, তুমি ভয় পেও না, আমি ভালো উকিল ধরবো, দেখবে তোমার কিচ্ছু হবে না। আমি আছি তো মা, তুমি ভয় পেও না। আমাদের সময় নষ্ট করবেন না, আসুন। কেমন দিলাম রিনা খান? এবার আপনি থাকবেন জেলে আর আমি থাকবো আমার এই সংসারে। আমি একাই রাজত্ব করব। আর যখন শুনবো আপনার খুনের দায়ে ফাঁসি হয়ে গেছে, তখন আমি চিল করব। আমার এই সংসারে কোনো ছুট ঝামেলা আমি রাখতেই চাই না। অথই, তুমি এই কাজটা কেন করলা? কেন আমার মারে ফাঁসাই দিলা তুমি? কেন ফাঁসাই দিলাম? শোনো, তোমরা যতই মনে করো না কেন, তোমার মা ভাজা মাছটা উল্টে খাইতে জানে না। তোমার মা কিন্তু কম শয়তান না। বিয়ার পর থেকে তোমার মা আমারে কম টর্চার করে নাই। আমি তোমাকে কাছে কোনো কিছুই কই নাই। ভাবছিলাম যে আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হয়ে যাইব, কিন্তু না, দিনকে দিন তোমার মায়ের অত্যাচার যেন আমার উপরে অনেক বাড়তেছিল। আমি সহ্য করতে না পাইরা দেশকুল হারায় কি করবো কিছুই বুঝতেছিলাম না। পরে আমি ওই সিদ্ধান্ত নিছিলাম, আমি যদি ওই সিদ্ধান্তটা না নিতাম তাহলে তো আমি এই বাড়িতে ঠিকঠাক মতো সংসার করতে পারতাম না। আমি সবসময় এইটাই খালি চিন্তা করতাম, ভাবতাম এই মহিলাটা যে কোনোভাবে আমি এই বাড়ি থেকে সরাইতে পারি তাহলে আমি এই সংসারে শান্তি মতো থাকতে পারবো। তুমি একটা জিনিস চিন্তা করো সূর্য, একটা সংসারে যদি শাশুড়ি ননদ এরা যদি বউর এরকম বিরক্ত করতে পারে, টর্চার করতে পারে, সেই বউ কেমনে ওই সংসারে টিকবো? আমি তো কত ভালো মানুষ আছিলাম, আমার বাবা তো জানে আমি কত ভালো আছিলাম, কিন্তু আমার এই শাশুড়ি মায়ের কারণে আমি খারাপ হইতে বাধ্য হয়েছি। আমি এত বড় কাজ করতে বাধ্য হয়েছি, এটা কি আমার দোষ হয়ে গেছে? বৌমা, তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলা এই আমার একটু অত্যাচারের কারণে? আমি তোমার ইচ্ছা মতো অত্যাচার করি নাই। হ্যাঁ, তুমি মেয়ে, আমি তোমার মেয়ের চোখে দেখছি। আমি চাইছি তুমি এই সংসারে থাকো, সব কাজকর্ম শিখো, এই জন্য তোমাকে আমি একটু শাসন করছি। আর এই শাসনটাকে তুমি অত্যাচার মনে করলা? হ্যাঁ, আমার মেয়েকেও তো আমি শাসন করি। আসলে কি জানো, বৌমারা কোনোদিন মেয়ে হইতে পারে না, বউই থেকে যায়। আমার মেয়ে তো এই কাজ করতে পারতো না, তুমি যেই কাজটা করলা। দেখছেন আব্বা, দেখছেন সংসারে খুঁটিনাটি বিষয় নিয়ে, এই সামান্য ভুল নিয়ে আপনার মেয়ে কত বড় সিদ্ধান্ত নিয়ে নিছে। আমার মাকে ফাঁসির কাজটা পর্যন্ত জুটাই দিছে। আমি আপনার মেয়ে নিয়ে সংসার করবো না, এই মেয়েকে আমার জীবনে আর দরকার নেই। অতই, তুই তো ভালোই ছিলি রে, এই কাজটা কেন করলি? হ্যাঁ, আরে শাশুড়ি হলো মায়ের মতো, মা তো মেয়ের শিখাবার জন্য একটু একটু শাসন করবেই, তাই বলে তুই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলি? হ্যাঁ, তোরে তখন মেয়ে বলতে আমার লজ্জা করতেছে। তোরে আমি ক্ষমা করবো না, কোনোদিনও আমি তোরে ক্ষমা করবো না। আর আমার বাড়িতেও তোর কোনো জায়গা নাই। আমি ভাববো যে আমার অতই নামে কোনো মেয়ে ছিল না। অথই, তুমি আমার কাছে কোনোদিন ক্ষমা পাইবে না। আমার স্ত্রী হিসাবে যদি তুমি মর্যাদা পাইতা, আজকের পর থেকে মনে করবো আমার জীবনে তুমি কখনোই ছিল না, আর আজ থেকে নাই। দেখেন, আপনারা আইনের সময় নষ্ট করবেন না। আইনের সময়ের অনেক মূল্য রয়েছে। আপনাদের যা বলার আপনারা আদালতে বলবেন। এখন আপনাদের সাথে আর কোনো কথা নেই। এই হাঁটো। অফিসার, নিয়ে যান, আমার মায়ারে নিয়ে যান। আমার মায়ার জন্য আমি কোনো সুপারিশ করব না। ওর মতো মায়ার শাস্তি হয় প্রয়োজন। যান, নিয়ে যান। মা, তুমি একদম চিন্তা করো না। আসল আসামি যেহেতু ধরা পড়ছে, এখন খুব তাড়াতাড়ি তুমি আমাদের কাছে চলে আসবা। 2-1 দিনের মধ্যে তোমার জামিন হয়ে যাবো, তুমি কোনো চিন্তা করো না মা। তুমি আবার তোমার ফ্যামিলি চলে আসতে পারবা। হ্যাঁ বিহান সাহেব, আল্লাহর রহমতে আপনি তো এখন বাইরে হয়ে যাবেন। আর আমার মেয়ের হইয়া আমি আপনার কাছে ক্ষমা চাই। আমার মেয়ের আপনি মাফ করে দিয়েন।
থাক